সকালটা বেশ স্নিগ্ধ মনোরম। বাড়ির সামনের গোলাপ বাগানে দাঁড়িয়ে সলিসিটর ভবতোষ সান্যাল দেখলেন তার ড্রাইভার রঘুবীর গাড়ি নিয়ে এয়ারপোর্টে চলে গেল। তার একমাত্র ছেলে হিরণময় 6 বছর কেমব্রিজে কাটিয়ে আজ সকালের ফ্লাইটে কলকাতায় আসছে। দারুণ এক খুশির অনুভূতিতে ভবতোষবাবু বাগানেই একটা ইজি চেয়ারে বসে পড়লেন। পুরনো দিনের অনেক কথা মনে পড়ে গেল। স্ত্রী স্মৃতিকণার বড় শখ ছিল ছেলে বিলেত থেকে পাস করে আসুক, কিন্তু বিনা মেঘে বর্জ্যপাত। পাসপোর্ট ভিসা সব তৈরি, স্মৃতিকণা দেবী পড়লেন ধুম জ্বরে। ভাগ্য বলে একেই, তড়িঘড়ি ছেলের বিয়ে দিয়ে পুত্রবধূর মুখ দেখার ঠিক 3 দিন পরে স্মৃতিকণা দেবী বরাবরের মতো চোখ বুঝলেন। আর তারও মাসখানেক পরে বিরাট একটা ব্রেইং জেট স্বস্তিক হিরণময়কে নিয়ে উড়ে গেল হিথ্রো এয়ারপোর্টের দিকে। রবিবারের সন্ধ্যাবেলাটা আমার সাধারণত কাটে মনোহর পুকুর রোডে সুকেন্দুর বাড়িতে। সেদিন বিকেলে গিয়ে দেখি সুকেন্দু ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। আমাকে দেখে উচ্ছ্বসিতভাবে বলে উঠল, জানিস আমাদের হিরণময় আজ সকালেই লন্ডন থেকে ফিরছে। দুপুরের দিকে ফোন করেছিল আমায়, বলল তোকে নিয়ে তক্ষুনি ওদের যোধপুর পার্কের বাড়িতে চলে যেতে। হিরণময় তো লিখেছিল কিছুদিন প্র্যাকটিস করে ফিরবে, সে কথা আমিও বললুম। ও বলল আর ভাল লাগছে না, তাছাড়া ওর বউ চিত্রাও আর চাইছে না বিদেশে পড়ে থাকতে। যোধপুর পার্কে অনেকখানি জায়গা জুড়ে ভবতোষবাবুর স্মৃতিকুঞ্জ। অবশ্য কুঞ্জ মোটেই নয়, বরং অট্টালিকা। জাপড়ি কাটা পাঁচিল দিয়ে ঘেরা বাগান, সামনে লোহার বাহারি গেট। আমরা যখন সেখানে পৌঁছালাম অন্তত 10খানা গাড়ি বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে, আলোতে ঝলমল করছে সারা বাড়ি। বাগানে আমাদের সঙ্গে দেখা হতেই একেবারে দুহাত দিয়ে দুজনকে বুকে জড়িয়ে ধরল হিরণময়। বুঝতে পারলুম ডক্টর হিরণময় সান্যাল একই রকম আছে। হিরণময় আমাদের দুজনকে নিয়ে গেল দোতলায় ওর নিজের ঘরে। সেখানে ওর বউ চিত্তা খাটের উপর বসে কজন সমবয়সী মহিলাকে বিদেশ থেকে আনা জিনিসপত্র দেখাচ্ছিল। হিরণময় সোচ্চাসে বলল, দেখো এতক্ষণে বাবুদের আসার সময় হলো। খুব সহজভাবে চিত্তা বলল, আসুন আসুন, আপনাদের কথা ওর মুখে এত শুনেছি যে লিখে রাখলে একটা বই হয়ে যেত। খাট থেকে একটা পকেট টেপ রেকর্ডার তুলে সুকেন্দুর দিকে হাত বাড়িয়ে হিরণময় বলল, তোর গোয়েন্দাগিরির অনেক খবর পেয়েছি, দেখ এটা কাজে লাগবে কিনা। আর তোর জন্য পিকাসোর এই ছবির বইটা, বিরাট সাইজের একটা দারুণ বাঁধানো বই। এগিয়ে ধরল আমার দিকে। মহিলা মহলে আর কতক্ষণ থাকা যায়, সবে আমরা পা বাড়িয়েছি দোতলার বারান্দার দিকে। এমন সময় নিচ থেকে ভবতোষবাবু ডাক দিলেন, গ্রুপ ফটো তোলা হবে, আত্মীয় স্বজনরা বন্ধু বান্ধব সবাইকে নিয়ে অনেকগুলো ছবি তুলবেন ভবতোষবাবু। তার মধ্যে একটা তুললেন পুত্র আর পুত্রবধূকে দুপাশে নিয়ে। আসল ঘটনা ঘটল এরপর। নিচের হল ঘরে ইংল্যান্ডের ব্যাপার স্যাপার নিয়ে হিরণময়ের সঙ্গে কথা বলছিল সুকেন্দু। চিত্রা হন্তদন্ত হয়ে এসে চোখ বড় বড় করে বলল, আমার নেকলেসটা খুঁজে পাচ্ছি না। হিরণময় চমকে উঠল, তার মানে? ড্রেসিং টেবিলের উপর রেখেছিলুম, এখন দেখছি নেই। ঘর থেকে বেরিয়ে আসার সময় দরজা বন্ধ করেছিলে? হ্যাঁ হ্যাঁ, দরজা খুলেই তো জানতে পারলুম। সে কি কথা? দোতলায় হিরণময়ের ঘরে গিয়ে দেখি দুজন ভদ্রমহিলা থমথমে মুখে খাটের উপর বসে। আঙুলের ইশারায় ড্রেসিং টেবিলের উপর একটা জায়গা দেখিয়ে চিত্তা বলল, এইখানে রেখেছিলুম। একটা পোড়া দেশলাই কাঠি পড়েছিল সেখানে, ফুটখানেক দূরে অ্যাস্ট্রে। ধীর পায়ে এগিয়ে গিয়ে দেশলাই কাঠিটা তুলে নিয়ে সুকেন্দু হিরণময়কে বলল, সামনেই অ্যাস্ট্রে থাকতে কাঠিটা এখানে ফেলেছিস কেন? অবাক চোখে হিরণময় বলল,
দস্তুর মতো আমার গ্যাস লাইটার দেশলাই আমি ইউজ করি না। খানিকক্ষণ ঘুরিয়ে ফিরে দেখে সুখেন্দু কাঠিটা নিজের বুক পকেটে রেখে দিল। একটু পরে খানিকটা আক্ষেপের গলায় হিরণময় বলল, আসবার 10 দিন আগে অনেক দোকান ঘুরে নেকলেসটা কিনি রে। হোয়াইট গোল্ডের উপর স্টোন সেটিং, দারুণ ক্যাচি। সুখেন্দুর কপালে চিন্তার ভাঁজ। ঈষৎ অভিযোগের সুরে চিত্তাকে বলল, তা অমন একটা দামি জিনিস তুমি বা ড্রেসিং টেবিলের ওপর ফেলে রেখেছিলে কেন? না না, ফেলে রাখবো কেন? সবাই বলল দেখি পড়লে কেমন দেখায়। আয়নার সামনে দাঁড়িয়ে তাই পড়তে গিয়েছিলুম। এমন সময় বাবা ডাকলেন। বাক্সে আর তোলা হয়নি তাড়াতাড়িতে। ইতিমধ্যে খবরটা সারা বাড়িতে ছড়িয়ে পড়েছে। মহিলারা প্রায় সবাই ভিড় জমিয়েছে ঘরের মধ্যে। একসময় ভবতোষ বাবুকেও দেখলুম দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে। কানের কাছে মুখ এনে সুখেন্দু ফিসফিস করে বলল, দরজা জানালা সমস্ত ঘরের একটা কেস করে নে মনে মনে, পরে কাজে লাগবে। কয়েক মিনিটের মধ্যে বাড়ির আবহাওয়াটা সম্পূর্ণ পাল্টে গেল। ফটো তোলার ঠিক পরেই কিছু অতিথিকে বিদায় নিতে দেখেছি। খানিকক্ষণ খোঁজাখুঁজি জল্পনা কল্পনার পর 7টা সাড়ে 7টা নাগাদ বাকি অতিথিরাও বিদায় নিলেন। শুকনো মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে ভবতোষবাবু সবাইকে আবার আসতে বললেন। একসময় নিচের হল ঘরে আমি, সুখেন্দু, হিরণময় আর ভবতোষবাবু একটা সোফায় পাশাপাশি বসলুম। সামনের চেয়ারে চিত্রা। চুরুট ধরিয়ে ভবতোষবাবু বললেন, সুখেন্দু, আমি খবর পেয়েছি চাকরির বাইরে আজকাল তুমি টুকটাক গোয়েন্দাগিরি করছো। হংকং থেকে একটা প্রাচীন বুদ্ধিমূর্তি উদ্ধার করে এনেছো। আমি চাই আমার এই কেসটা তুমি হাতে নাও ঠিক এই মুহূর্তে। আমি পুলিশকে ডাকাডাকি করতে চাই না। বার কয়েক ডান হাতের আঙুলগুলো মাথায় চিরুনির মতো চালিয়ে সুখেন্দু বলল, একটা কথা আপনাকে বলেই রাখি, আমি অনুসন্ধান করব বাড়ির লোকজনদের মধ্যে। বাইরের যদি কেউ নিয়ে থাকে সেক্ষেত্রে আমার কিছু করার নেই, আপনাকে পুলিশের সাহায্য নিতেই হবে। ঠিক আছে, তাই করো, ভবতোষবাবু গম্ভীরভাবে উত্তর দিলেন। কয়েক সেকেন্ড চিন্তা করে সুখেন্দু সরাসরি চিত্তাকে জিজ্ঞেস করল, নেকলেসটা এ পর্যন্ত তুমি কাকে দেখিয়েছ? চিত্তা বেশ স্মার্ট। শ্বশুরের সামনে কোনো রকম জড়তা নেই। সপ্রতিভাবে বলল, সবাইকে দেখিয়েছি। আচ্ছা, একটা কথা বলতে পারবে, তুমি ঘর থেকে বের হওয়ার পর কি ভদ্রমহিলারা বের হন? আই মিন, তোমার কি পিছনে পিছনে ছিলেন ওরা? ঠিক মনে পড়ছে না। এবার সুখেন্দু ভবতোষবাবুকে জিজ্ঞেস করল, বাড়িতে আপনার কজন কাজের লোক? ঠিক সংখ্যায় উত্তর না দিয়ে ভবতোষবাবু থেমে থেমে বলে গেলেন, একজন রাঁধুনি আছে, দিনরাত রান্না নিয়েই ব্যস্ত। মুকুন্দ বলে 15-16 বছরের একটা ছেলে আছে, তার কাজ আমায় দেখাশোনা করা। এছাড়া বাগানের মালি মায়াধর বাগানের কোণেই একটা চালাত ঘরে থাকে। আর আমার প্রাইভেট সেক্রেটারি সুকুমার বেশিরভাগ সময় একতলায় আমার অফিস ঘরেই কাজকর্ম করে। রাত হয়ে গিয়েছিল। 2টো করে চিকেন প্যাটিস আর একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা হিরণময়ের কাছ থেকে বিদায় নিলুম। আসবার সময় সুখেন্দু ভবতোষবাবুকে বলল, কাল সকালে আসব, বাড়িটা একটু ঘুরে ফিরে দেখতে হবে, আর আজ রাতটায় যেন বাড়ির লোকেরা বাড়িতেই থাকে। যোধপুর পার্কের মিনি বাসে সারাটা রাস্তা সুখেন্দু ঘুম মেরে বসে রইল। বাড়িতে ফিরে জামা প্যান্ট পরা অবস্থাতেই হাঁক পাড়ল, বৌদি 2 কাপ গরম চা। তারপর আমার দিকে তাকিয়ে বলল, কিছু আন্দাজ করতে পারলি? আমতা আমতা করে বললুম, আমার তো কিছুই মাথায় আসছে না। ঘরের একটা দরজা যাতে তালা দিয়ে বের হয়, আর 2টো জানালা তাও গিল দিয়ে আটা। হ্যাঁ, তাহলে কি করে জিনিস উদাও হয়? সাবলিমেশন,
কেমিস্ট্রিতে পড়িসনি কর্পূর আয়োডিন আপনা আপনি উবে যায়? বুঝলুম সুকেন্দু রসিকতা করছে। হঠাৎ দেখি ড্রয়ার থেকে ম্যাগনিফাই গ্লাসটা বের করে টিউবলাইটের নিচে নিয়ে গিয়ে দাঁড়ায়। ম্যাগনিফাইং গ্লাসের মধ্য দিয়ে অনেকক্ষণ ধরে সেই দেশলাই কাঠিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে। সুকেন্দু বিড়বিড় করে বলল, নিতান্ত প্রয়োজন না পড়লে কেউ কাঠির মাথা থেকে পোড়া বারুদটা খসিয়ে ফেলে না। ওটা আমি আগেই দেখেছি, আমি বললুম। সঙ্গে সঙ্গে সুকেন্দু আমার ডান হাতে একটা মোক্ষম চিমটি কেটে বলল, এটা নিশ্চয়ই দেখিসনি? যন্ত্রণাটা গ্রাহ্যের মধ্যে এলো না, মুখ দিয়ে বেরিয়ে গেল। কি? হাতের চামড়ার উপর নখের দাগটা দেখিয়ে সুকেন্দু বলল, এর থেকে আর বেশি কিছু বলবো না। তারপর হন্তদন্ত হয়ে টেলিফোনের দিকে এগিয়ে গেল। কে, ভবতোষবাবু? আমি সুকেন্দু বলছি। আজ বিকেলে যে ভদ্রলোকটা ফটো তুলেছিলেন তিনি প্রফেশনাল ফটোগ্রাফার তো? ওর স্টুডিওটা কোথায়? মানে আজ রাতের মধ্যে ফটোগুলোর প্রিন্ট দেখতে পেলে খুব সুবিধে হতো। আমি যাচ্ছি ওখানে। আপনি বরং ভদ্রলোককে একটা ফোন করে দিন। হ্যাঁ, সময় পেলে আজ রাতের আপনার ওখানে ঢু মারব। রিসিভার নামিয়ে রেখে সুকেন্দু বলল, চ। লান্সডাউন রোডে ডিলাক্স স্টুডিওতে একবার ঘুরে আসি। বেশ সাজানো বড় স্টুডিও। টাকমাথা ভদ্রলোককে দেখেছি, সুতরাং চিনতে অসুবিধা হলো না। সুকেন্দুর পরিচয় পেয়ে কুতকুতে চোখ বার করে ভদ্রলোক বললেন, কি ব্যাপার মশাই, একটু আগে ভবতোষবাবু ফোন করলেন ফটোর জন্য, আপনি বলছেন এক্ষুনি চাই। কোনো গন্ডগোল টন্ডগোল নাকি? সুকেন্দু মজা করে বলল, হ্যাঁ, যৎ সামান্য। তবে তাতে আপনার লাভই হবে, মোটা টাকা বকশিস পাবেন। প্রায় 8:45 নাগাদ স্টুডিও থেকে বেরিয়ে ট্যাক্সি করে সোজা হাজির হলুম ভবতোষবাবুর স্মৃতিকুঞ্জে। প্রিন্টগুলো তখনও ভিজে ভিজে। সুকেন্দু তাই পকেটে রাখেনি, আলতো করে খামটা হাতে ধরে আছে। বাইরের বারান্দায় ভবতোষবাবু বোধহয় আমাদের জন্য অপেক্ষা করছিলেন। সুকেন্দুকে চোখের ইশারায় ভেতরে যেতে বললেন। একতলার হল ঘরে একটা সোফায় বসে সুকেন্দু খাম থেকে ফটোগুলো বের করলো, যেগুলো শুধু হিরণময়, চিত্রা আর ভবতোষবাবু। সেগুলো আলাদা করে গ্রুপ ফটোগুলো সাজিয়ে রাখলো সামনের টেবিলে। তারপর একটা তৃপ্তির শ্বাস ফেলে বলল, এবার বলুন আপনার রাঁধুনি মুকুন্দ, মায়াধর আর সুকুমার কে কে? ভবতোষবাবু বললেন, মায়াধরে শুনেছি জ্বর, সকাল থেকে তাকে চোখেই দেখেনি। রাঁধুনি বড় একটা রান্নাঘর থেকে বের হয় না। হাফ প্যান্ট পরা এই যে লোকটাকে দেখছো, এ হচ্ছে মুকুন্দ। আর সুকুমার বাবু? খানিকক্ষণ ধরে ফটোগুলোর উপর চোখ বুলিয়ে ভবতোষবাবু বললেন, সত্যিই তো, সুকুমারকে তো এই ছবিতে দেখছি না, অন্য সময় ছিল। হ্যাঁ হ্যাঁ, আমার এক ক্লায়েন্ট নিকুঞ্জবাবুর সঙ্গে অনেকক্ষণ ধরে কাজের কথা হচ্ছিল, তখন বরাবর সুকুমার আমার পাশে ছিল। বুঝেছি। মায়াধরের জ্বর আপনি নিজের চোখে দেখেছেন? না, আজ সকালে যখন বাগানে বেড়াচ্ছিলুম তখন ওর বউ আমায় বলল। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো সুকেন্দু। ঠিক আছে, চলুন। মায়াধর কিরকম আছে একবার দেখে আসি, সেই সঙ্গে বাড়ির পেছন দিকটাও দেখা হয়ে যাবে। শেষ কথাটা শোনার পর হিরণময় উঠে গিয়ে একটা বড় টর্চ নিয়ে এলো। সত্যিই জ্বর, মায়াধরের কম্বল মুড়ি দিয়ে কাঁপছিল বেচারা। ভবতোষবাবু ওর বইয়ের হাতে একটা 20 টাকার নোট দিলেন চিকিৎসার জন্য। এরপর হিরণময়ের হাত থেকে টর্চটা নিয়ে সুকেন্দু বাড়ির পেছন দিকে এগিয়ে গেল। সবকটা জানালা দরজায় রেন ওয়াটার পাইপে আলো ফেলে দেখল মিনিট 5 ধরে। পাঁচিলের উপর হঠাৎ একটা পেঁচা ডেকে উঠল।
গাঢ় অন্ধকারের মধ্যে বেশ গা ছমছম পরিবেশ। একসময় হিরণময়ের কাঁধে ছোট্ট খোঁচা দিয়ে সুখেন্দু চাপা গলা জিজ্ঞেস করলো, তোর ঘরের জানালা কোনটা, মানে যে ঘর থেকে চিত্তার নেকলেস উধাও হয়? টর্চের আলো ফেলেই দোতলার একটা জানালা দেখালো হিরণময়। ঠিক তার নিচে একটা জানালার দিকে আঙুল তুলে সুখেন্দু বলল, এটা? জানালাটা সার্চি বন্ধ ছিল, হালকা আলো বের হচ্ছিল ঘষা কাঁচের ভেতর দিয়ে। ভবতোষবাবু বললেন, ওটা আমার অফিস কাম স্টাডি রুম বলতে পারো। সুকুমারবাবু কি ওখানেই কাজকর্ম করেন? হ্যাঁ। ঠিক আছে, বাইরের যা একবার দেখা হয়ে গেছে, এবার আমি আপনার স্টাডি রুমটা দেখব। এ আর এমন কি কথা, সুকুমারের সঙ্গে পরিচয় হয়ে যাবে। উনি থাকেন রাত্রে। না, আজ আমি সবাইকে থাকতে বলছি। অবশ্য সুকুমার কোনোদিনই রাত 10টার আগে বাড়ি ফেরে না। আমরা যখন ভবতোষবাবুর অফিস রুমে ঢুকলুম, তখন সোফা কাম বেডের ওপর উপর হয়ে শুয়ে সুকুমারবাবু একটা পেপার ব্যাগ পড়ছিলেন। আমাদের দেখে ধর্মর করে উঠে দাঁড়ালেন। সুখেন্দুর চোখ দুটো দেখলুম চকচক করছে। সাদা ঘরটার উপর এক ঝলক চোখ বুলিয়ে ধীর পায়ে এগিয়ে গেল বড় বইয়ের আলমারিটির পাশে। আমি কল্পনাই করিনি ভবতোষবাবুর অফিস কাম স্টাডি রুমের মধ্যে ওই রকম একটা দাঁড়ে বসা পাখি দেখতে পাবো। অনেকটা কাকাতুয়ার মতো দেখতে, শুধু রংটা ধূসর। সুখেন্দু দাঁড়ের সামনে দাঁড়িয়ে খানিকক্ষণ দেখল পাখিটাকে। অচেনা লোকের উপস্থিতি বোধহয় পাখিটার পছন্দ হচ্ছিল না, তাই ঘাড়ের পালক ফুলিয়ে চোখের মণি দুটো ছোট করে সেও স্থিরভাবে তাকিয়েছিল সুখেন্দুর দিকে। একটা থমথমে আবহাওয়া ঘরের মধ্যে। ভবতোষবাবু এই পরিবেশটা হালকা করবার চেষ্টা করলেন। পাখিটা সুকুমারের খুব পোষা, রোজ হাতে করে সুকুমার ওকে বাদাম খাওয়ায়। খুবই স্বাভাবিক, সুখেন্দু গম্ভীরভাবে উত্তর দিল। তারপর হঠাৎ পকেট থেকে পোড়া দেশলাই কাঠিটা বের করে সুকুমার বাবুর দিকে এগিয়ে ধরে বলল, সবার সামনে একবার খেলাটা দেখান না। মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল সুকুমারবাবুর মুখটা। আমতা আমতা করে বললেন, আপনি কি বলছেন? কিছুই বুঝতে পারছি না। দৃঢ়ভাবে সুখেন্দু বলল, বলতে চাইছি পাখিটা চুরি করে আনলেও আসল চোর কিন্তু আপনি। কাকাবাবু পাখিটা আপনাকে নিশ্চয়ই চেনে। একবার এদিকে আসুন তো, আর হিরণময় ঘরের আলোগুলো সব জ্বেলে দে। ওয়েস্ট পেপার বক্সে একটা খালি সিগারেটের প্যাকেট ছিল, তার থেকে রাংতাটা নিয়ে পাকিয়ে লম্বা করে সুখেন্দু সেক্রেটারিয়েট টেবিলের ওপর এক জায়গায় রাখল। সুখেন্দুর কথা মতো ভবতোষবাবু পোড়া দেশলাই কাঠিটা পাখির ঠোঁট দুটোর মাঝখানে লাগিয়ে দিতেই দাঁড় থেকে উঠে ঝটপট করে ছাদের নিচে একবার চক্কর দিল পাখিটা। তারপর ঝুপ করে টেবিলের ওপর নেমে এসে কাঠিটা রাংতার পাশে রেখে রাংতাটা ঠোঁটে তুলে নিলে ফিরে গেল দাঁড়ে। পরদিন সকালে স্মৃতিকুঞ্জের নিচে হলঘরে চা জল খাবার সহযোগে আমাদের আসর বসেছিল। চিত্তাও ছিল। সুখেন্দু চায়ের কাপে একটা ছোট চুমুক দিয়ে বলল, ঘটনাটা ঘটার ঠিক পরেই একটা ব্যাপারে আমি নিঃসন্দেহ হয়েছিলাম। যে ঘরে কোনো লোক ঢুকে নেকলেস হাতায়নি, কারণ জানালার লোহার গিল দিয়ে আটা, আর চিত্তা বলছে দরজায়ও তালা দিয়ে ঘর থেকে বেরিয়েছে। আমিও দেখেছি নতুন গোদরেজের তালা, যেটা সাধারণ চাবি দিয়ে খোলা সম্ভব নয়। এক হতে পারে ঘর থেকে বেরোবার সময় যে ভদ্রমহিলা ওর সঙ্গে ছিলেন, তাদের মধ্যে কেউ সবার অলক্ষ্যে নেকলেসটা ড্রেসিং টেবিল থেকে তুলে নিয়েছে। কিন্তু তাহলে পোড়া দেশলাই কাঠিটা ওখানে আসবে কেন? হিরণময় মাঝখানে বলল, আমি একটা ব্যাপারে নিশ্চিত ছিলাম যে চুরিটা হয়েছে ফটো তোলার সময়। সুখেন্দু বলল, ঠিক তাই।
সেই কারণেই আমি ফটোগুলোর প্রিন্ট দেখার জন্য অতটা উদ্গ্রীব হয়েছিলাম। আমি জানতুম কাকাবাবুর বাড়ির সঙ্গে লোকজনের সম্পর্ক অত্যন্ত মধুর। তিনি সবাইকে নিয়ে গ্রুপ ফটো তুলবেন। সেক্ষেত্রে আমার উদ্দেশ্য ছিল কেউ ফটোতে অনুপস্থিত কিনা সেটা লক্ষ্য করা। আমি বললুম, সুকুমারবাবুর ওপর তো সন্দেহের কারণটা বোঝা গেল, কিন্তু পোড়া দেশলাই কাঠি থেকে পাখির ব্যাপারটা তোর মাথায় এলো কি করে? মুচকি হেসে সুকেন্দু বলল, চিমটির কথাটা মনে আছে? এবার ভালোভাবে কাঠিটা দেখ। নখের দাগের মতো দুদিকে দুটো করে 4টে ইমপ্রেশন দেখতে পাবি কাঠিটার ওপর। সাধারণত পাখিরা ঠোঁট দিয়ে কিছু কামড়ালে ওই রকম দাগ পড়ে, আর বিশেষ কোনো গুঁড়ো অর্থেই পাখিটাকে ওই রকম ট্রেনিং দেওয়া হয়েছিল। কারণ দেখলি তো, টেবিলের উপর অত জিনিস থাকতে চকচকে জিনিসটাই তুলে নিয়ে গেল। হিরণময় হঠাৎ বলে উঠল, ওইভাবে পাখিকে ট্রেনিং দেওয়া যায়? অফকোর্স। কিছুদিন আগে আমি একটা বিদেশি বইয়ে পড়েছিলাম, তাতে বিভিন্ন দেশের পশু পাখির নেচার সম্বন্ধে লেখা আছে। এই ধরনের পাখিকে বলে গ্রে প্যারট। ওদের পোষ মানিয়ে অনেক কিছু করানো যায়। সুকুমারবাবু নিশ্চয়ই অনেক দাম দিয়ে পাখিটাকে জোগাড় করেছিলেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।